সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির 10ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকল। আগে রোজ সন্ধ্যায় তাদের একটা আড্ডা বসত। 3-4 বছর ধরে ভাঙন ধরেছে। একজন একজন করে খসে পড়তে শুরু করেছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে এক জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে। 1 বছরের উপর হয়েছে, তার কোনো খোঁজ নেই। নির্ঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে বাই দিস টাইম। শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ। তারও দিন শেষ। সকাল বিকাল চাকরি করছে, ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। শালা পুরোপুরি ভেড়ুয়া হয়ে গেছে। দেখা হলেই আয় পাশ মেয়ের কথা শুরু করে, নানান ধরনের গল্প। পরশুদিন একটি শুনল এরকম। ইয়াদ নিউ মার্কেটে গিয়ে দেখে তার সেই আয় পাশ একজন বান্ধবীকে নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেজন্যে সে চট করে সানগ্লাস পরে ফেলল। কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কী সব বলল তার বান্ধবীকে। সেই বান্ধবী তার দিকে চোখ ড্যাব ড্যাব করে তাকাতে লাগলো। অসহ্য। গল্প শুনলে ইচ্ছা করে একটা চড় বসিয়ে দিতে। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব ড্যাব করে তাকানোর মাল হচ্ছ তুমি। শালা ফকরামির আর জায়গা পাও না। জলিল মিয়ার চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড, মুখে ক্রিম ঘষেছে বোধহয়। ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার ভঙ্গিতে বলল, তুই এখানে? হ্যাঁ আসলাম, দেখা সাক্ষাৎ হয় না। সাজ পোশাক তো মাশাল্লাহ ভালোই ছড়িয়েছিস। আর বলিস না, ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ওরা দুঃসম্পর্কের চাচারও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো তুই এখানে কেন? চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তো আর সেজে গুজে বসে থাকা যায় না। মনে করবে ইচ্ছা করে সেজে বসে আছি। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে। ভাবটা এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকের চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই। সে ঘন ঘন ঘড়ি দেখছে। 5 মিনিটের মাথায় 3 বার বলল, এত দেরি হওয়ার তো কথা না। এসে গেছে নাকি? বলে এসেছি জলিলের চায়ের দোকানে খোঁজ করতে। কোথায় না কোথায় খুঁজতেছে কে জানে। রঞ্জু হারামজাদা মহাবেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5-5 সিগারেট উল্টো দিকে ধরিয়ে ফেলল। বাকের দেখেও কিছু বলল না। ফিল্টারের ধোঁয়া খেয়ে কেশে মরুক। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইকে নতুন পাত্তি দিয়ে আরেক কাপ চা দেই? না, চা লাগবে না। খান বাকের ভাই, চা 1 কাপ যা 10 কাপ ওতা। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে টেনে বলল, হ্যাঁ তারপর দেশের খবরাখবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকালো। জলিল মিয়ার চায়ের স্টলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। 2-3 জায়গায় এই কথাগুলো ফ্রেম করে বাঁধানো। কিন্তু রাজনীতিতে জলিল মিয়ার নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল ল ছাড়া এই দেশের কোনো উপায় নেই। কিন্তু এই কথাটা নিজে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্টের ক্ষমতা নাই ঠিক করার। যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নেই। বাকের তিক্ত স্বরে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই হয়। পায়ে ধরে কেউ সাজছে? জলিল মিয়া খুব অপ্রস্তুত হয়। বাকেরের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না। বাকেরের দলের কাউকে তো নয়। ইয়াদ বলল, কটা বাজে দেখ তোর বাকের, শালা এত দেরি করতেছে কেন? বাকের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়? হ্যাঁ বস না,
শালার এত দারুণ টেনশনের মধ্যে পড়লাম। কাজ আছে। তোর আবার কি কাজ? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল, সে সেটা বলল না। ইয়াদ হারামজাদাটার সঙ্গে মুখ খারাপ করে কোনো ফায়দা নেই। রাস্তা অন্ধকার, সবকটি লাইট পোস্টের বাতি আবার চুরি হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে 2 বার বাতি চুরি গেল। চুরির উপদ্রবটা বড় বেশি হচ্ছে। বাকেরের ধারণা কাজটা করে মিউনিসিপ্যালিটির লোকেরা। মই ফিট করে কোন চোর যাবে বাল্ব চুরি করতে? ধরতে হবে একবার শালাদের, মামদোবাজি বের করে দিতে হবে। বাকের দেয়াশলাই বের করে ঘড়ি দেখল। ঘড়ি ঠিকই চলছে, 8:35। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, এবং লাট সাহেব বড় ভাই মুখটাকে এমন করবে যেন ভূত দেখছে। বড় অফিসার, এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত 11টার পর বাড়িতে যাবার অনেক সুবিধা। কারোর সঙ্গেই দেখা হয় না, খাবার ঢাকা দেয়া থাকে। খেয়ে দিয়ে লম্বা হয়ে পড়লেই সব সমস্যার সমাধান। সকাল 10টার দিকে ঘর থেকে বেরুলে বড় ভাইয়ের সঙ্গে দেখা না করে দিন পার করে দেয়া যায়। অবশ্যই ভাবির সঙ্গে দেখা হয়। সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি, সেই কারণেই ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকারের সঙ্গে কোনো কথাই বলতে পারেন না। যাও বলেন, এমন সব ভাষা ব্যবহার করেন যে বাকারের প্রতিদিনই একবার বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে। সেই ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাকের মেয়ে মানুষের কথার কখনোই তেমন কোনো গুরুত্ব দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথাকে এমন গুরুত্ব দিলে চলে? বাকের সিগারেট ধরালো। প্যাকেটে আর 3টা সিগারেট আছে। রাত কাটবে না। ঘুম ভাঙলেই তার সিগারেটের তৃষ্ণা হয়, কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছা করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোটখাটো ভিড়। বাকের এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে মেয়েলি গলায় কান্নার শব্দ। কি হয়েছে? কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে। ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। বাকেরের বিরক্তির সীমা রইল না। ধামসি এক মহিলা, খাট থেকে পড়ে যাবে কেন? কচি খুকি তো না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলেই অ্যাম্বুলেন্স চলে আসে নাকি? চলে এলে তো কাজই হতো। হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। বাকের ছুটল বেবি ট্যাক্সি ধরে আনতে। এই বেবি ট্যাক্সিতেই টিনার যমজ ছেলে হলো। বাকের দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বেকুব মেয়ে ছেলেদের নিয়ে মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবি কেমন যেন অন্যরকম হয়ে গেছে। কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির। দুজনকে সামলাবে কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা, অরুণকে নিয়ে যা। অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটি? বা পাশেরটি। দুজনই তো একরকম। দূর দূর, একরকম হবে কেন? চেহারা দুরকম, কাঁদে দুরকম, ওদের গায়ের গন্ধও দুরকম। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি, নে তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাবার জন্যই তো বললাম। তুই কি ভাবছিস, ঠাট্টা করছি? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা ঘ্রাণ আসছে গা থেকে, বাসি শিউলি ফুলের ঘ্রাণ। এত মায়া লাগে কেন? বকুলের চোখে পানি আসার উপক্রম হলো। তোর ভাই যমজ বাচ্চা হওয়া উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয়, জানিস তো? না, জানি না। দিতে হয়, কষ্ট করে বাচ্চা আনে সেই জন্যে দেয়া। দেখ তো শাড়ি দুটো কেমন। দুটি একই রকম শাড়ি,
নীল জমিনের উপর সাদা ফুল। খুব সুন্দর ভাবি, তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি নেব কেন? কষ্ট করবে তুমি, শাড়ি নেব আমি। দুইটা তো আর নিচ্ছিস না, একটা নিচ্ছিস। না ভাবি, প্লিজ। না নিলে আমি খুব রাগ করব। কদিন তোর সাথে কথা বলবো না। তোকে দেবার জন্যই তো তোর ভাইকে বললাম দুটো শাড়ি আনতে। শুধু শাড়ি না, ব্লাউজ, পেটিকোট সব আছে। যা, কাপড় বদলে আয়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে বলল, এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়। বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভাবছিস কেউ কিছু টের পায় না? সবাই সব কিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার ছোকরার সঙ্গে বসে কোক না পেপসি কি যেন খাচ্ছিস, আর খুব হাত নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এসব কি বলছে ভাবি? কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বোরিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষ আছে যারা শুধু অল্প বয়সী মেয়েদের দিকে ছোঁকছোঁক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি? ঠিকই বলি, ঘাস খেয়ে তো বড় হইনি। তুমি যা ভাবছ সেসব কিছু না। প্রথম প্রথম এরকম মনে হবে, তারপর দেখবি একদিন হঠাৎ হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন একটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন আশেপাশে লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যাতা বলছো? ঠিকই বলছি, না জেনে বলছি। ওনার সম্পর্কে এরকম বলাটা ঠিক না। সব মানুষ তো একরকম নয়। সব মানুষই একরকম। সবারই দুটো করে চোখ, দুটো কান, একটা নাক। খবরদার, আর কোনোদিন ওখানে যাবি না। দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি, এত ছি করতে হবে না। যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বকুল বাড়ি ফিরল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে কেন জানি তার লজ্জা করছিল। ফার্মাসির পাশ দিয়ে আসবার সময় খুব ইচ্ছা হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারল না। তার কেন জানি মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে অবাক হয়ে দেখছেন। এক্ষুনি বেরিয়ে এসে ডাকবেন, আয় বকুল, এভাবে পালিয়ে যাচ্ছ কেন? কিন্তু কেউ ডাকল না। কেউ ডাকেনি, শুধুমাত্র এই কষ্টেই তার চোখ ভিজে উঠছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ, না অন্য কিছু? শকত সাহেব সুন্দর শাড়ি পরা এই মেয়েটিকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছিলেন। এটি তাঁরই মেয়ে, এটা বুঝতে সময় লাগল। বকুল মা, কাঁদছিস কেন? কাঁদছি না, কাঁদবো কেন শুধু শুধু? বকুল তাকে পেছনে ফেলে তরতর করে এগিয়ে গেল। শকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটি এত বড় হয়ে গেছে, এটি কেন এতদিনেও তার চোখে পড়েনি? কাঁদছিল কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্যে তার নিজের মন কেমন যেন করতে লাগলো। এদেরকে অসহায় ফেলে রেখে দীর্ঘদিনের জন্যে তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন ব্যাটা মিথ্যা কথা বলছে। উকিলরা সত্যি কথা বলতে পারে না। শকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার একটি ডেট পড়েছে। এরকম কি অনন্তকাল ধরেই চলতে থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বললেন, এক একটা মামলা 4-5 বছর ধরে ঝোলে। ঝোলাটাই ভালো। যত ঝোলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হয়। তিনি যেন সমস্ত ব্যাপারটাকেই এড়াতে চাইছেন। তার মুখ দেখে মনে হচ্ছে বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লসিত কণ্ঠে বললেন, চল রে মোনা, বাড়ি যাই।
আমি যাব না, তুমি যাও, বাকের ভাইকে নিয়ে যাও। তুই এখন কি করবি? অফিসে যাব। 3টার সময় অফিসে গিয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মুনা রিকশায় উঠে বসল। অফিসে পৌঁছতে পৌঁছতে 3:30 বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে। যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলছে। পালবাবু ছিলেন। তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে, লোন স্যাংশন হয়েছে। ঘণ্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন। অবশ্যই আজ পাওয়া আর কাল পাওয়া সেম, এখন তো আর ভাঙাতে পারছেন না। এটা একটা ভালো খবর, টাকাটা পাওয়া যাচ্ছে। কিন্তু মুনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো, সামলানো যাচ্ছে না। রিক্সা ভাড়াতেই অনেকগুলি টাকা চলে যাচ্ছে। সামনে কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিলেন নাকি? না। না কেন? ওই ঝামেলাটা চুকিয়ে ফেলুন। দেখি। উঠছেন নাকি? কোন দিকে যাবেন? আসুন, এগিয়ে দেই। এই টাইমে রিক্সা পাওয়া মুশকিল। কোথায় যাবে মুনা মনস্থির করতে পারল না। বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। মামুনের খোঁজে যাওয়াও অর্থহীন। সে নিশ্চয়ই ফেরেনি। আর ফিরলেই কি? যে লোক দীর্ঘ 1.5 মাস কোনো রকম খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়ার তো কোনো কারণ নেই। তারেকের বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত। দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে। কিন্তু ওর ঠিকানা জানা নেই। কাঁচা বাজারের দিকে গেলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না। ডাল ভাত আর ডিম খেতে খেতে অরুচি ধরে গেছে। মুনা ব্যাগ খুলে টাকা গুনল। বাজার করার মতো টাকা নেই। তার মানে এই দাঁড়াচ্ছে তার কোথাও যাবার জায়গা নেই। মুনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে। মামুন অবেলায় ঘুমিয়েছিল। শীতের শুরুতে বিকেলবেলার ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। কে? আমি আমি মুনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকালো। মুনার চোখ মুখ কঠিন, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। এসো, ভেতরে এসো। কেমন আছো বলো? মুনা শুকনো গলায় বলল, এসেছো কবে? গতকাল। আজ ঠিক করে রেখেছিলাম তোমার ওখানে যাব। ভালোই হয়েছে, দেখা হলো। রোগা হয়ে গেছে মুনা। মুনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি তুমি খুব রেগে আছো। রাখবো কেন? এই যে ডুব দিলাম 1.5 মাস, এদিকে তোমার এমন দুঃসময়। আমার দুঃসময়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি কি তোমাকে বলেছি আমার দুঃসময় আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট এ মিনিট, আমি মুখ ধুয়ে চায়ের কথাটা বলে আসি। তোমার সঙ্গে আমার কথা আছে। মুনা লক্ষ্য করল মামুন বেশ সহজ স্বাভাবিক। দীর্ঘদিন যে ডুব মেরেছিল তার জন্যে তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, যেন এটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বাস্থ্যও ভালো হয়েছে। দেখেই মনে হয় সে সুখেই ছিল, সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজু এবং বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করল। মুনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে দূর চাকরি, মাস্টারি করে কিছু হয় নাকি? চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি মানে? ছেড়ে দিয়েছি। চাকরি করব না, ব্যবসা করব। গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছি। লোনের জন্যে অ্যাপ্লাই করব। সরিষা ভেঙে তেল করা হবে। ধান, গম, মশলা সব ভাঙানো যাবে। এইসব নিয়ে ব্যস্ত ছিলে?
রাইট, লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে? পারবো না কেন, আমাদের ফাইন একটা বাড়ি, তুমি দেখলে মুগ্ধ হবে। মুনা লক্ষ্য করলো মামুন একবারও জিজ্ঞেস করছে না তোমাদের খবর কি, তোমাদের মামলার কি অবস্থা। মুনা উঠে দাঁড়ালো। আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মামুন হাত ধরে তাকে টেনে বসালো। অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমি আছি কি জন্যে? বাসায় পৌঁছে দিয়ে আসবো এবং রাতে খাবো তোমাদের ওখানে। বুঝতে পারছি তুমি রাগ করে আছো আমার উপর, রাগ ভাঙানোর সুযোগ দাও, নাকি তাও দেবে না? চুপ করেছিলে কেন? নতুন এই আইডিয়া নিয়ে খুব জড়িয়ে পড়লাম এবং ইচ্ছা করেই তোমাকে কোনো খবর দিলাম না। কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম কোনো খবরাখবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সব কিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, না আর ফিরে যেতে পারবে না। তোমাদের ঝামেলার কথা আমার তেমন করে মনে হয়নি। আই এম সরি। রাগ করেছ মুনা? বলেছি তো আমি রাগ করিনি, আমি সহজে রাগ করি না। এবার তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, একদিনের জন্য হলেও নিয়ে যাব। তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাড়ি দেখেও তুমি মুগ্ধ হবে। বাড়ির সামনে বাগান করেছি, অনলি ফর ইউ মাই ইয়াং লেডি। চলো ওঠা যাক, বাইরে কোথাও খাবো। না, চলো না প্লিজ। ফ্রাইড স্প্রিং চিকেন, চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার প্রন। মামুন কাপড় পরতে শুরু করলো। সে ধরেই নিয়েছে মুনা তার সঙ্গে যাবে। মুনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না। তোমাদের মামলার কি অবস্থা? ভালোই। ভালোই মানে কি, উকিল ভালো দিয়েছে তো? মুনা জবাব দিল না। উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ও লাগবে না। সিরিয়াস সিরিয়াস সব খুনিদের বের করে নিয়ে আসছে। এই দেশে অপরাধীদের সাজা হয় না। মুনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছা করছে না, আমার অনেক রকম সমস্যা আছে। এখন আমি তোমার সঙ্গে বসে ফ্রাইড চিকেন খেতে পারবো না। ফ্রাইড চিকেন না খেলে অন্য কিছু খাওয়া যাবে। আমি বাসায় যাব, মাথা ধরেছে। রিকশায় দুজনের কোনো কথা হলো না। মামুন দু একবার কথা বলতে চেষ্টা করলো, লাভ হলো না কিছু। মাথা খুব বেশি ধরেছে নাকি? আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মুনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি কিছু বলছো না তো? বললাম তো মাথা ধরেছে। মুনা গলির মাথায় নেমে পড়ল। সহজভাবেই বলল, থাক, তোমাকে আসতে হবে না, আমি নিজে নিজেই যেতে পারবো, রাস্তায় আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে, তুমি এলে তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতে খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছা করছে না, মাথা ধরেছে খুব। তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মুনা। পরামর্শ পরে করা যাবে, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মুনা লম্বা লম্বা পা ফেলে এগুতে লাগলো। মামুন তাকিয়ে রইল অবাক হয়ে।